এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো বেশ অনেক দিন পর আমি আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিও ছাড়তে চলেছি। আশা করি এতদিনে তোমরা সবাই সুস্থ ছিলে, ভালো ছিলে। তো আমার টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আমি কোথায় ঘুরতে যেতে চলেছি। আর এটা হচ্ছে ব্যাঙ্গালোরের এয়ারপোর্ট। কি অসাধারণ দেখতে না! আমিও ঢুকে ভেতরে দেখে একদম অবাক হয়ে গেছি। ভেতরে ঢুকে তোমার মনেই হবে না যে তুমি কোনো ডোমেস্টিকে ট্রাভেল করছো বা আমার ইন্ডিয়াতে এত সুন্দর একটা এয়ারপোর্ট থাকতে পারে। তো যাই হোক, অসাধারণ পুরো এয়ারপোর্টটা গোল্ডেন আর গ্রিনের কম্বিনেশনে খুবই সুন্দর লাগছে দেখতে। আর পুরো মনে হবে তুমি ফরেনেই কোনো আলাদাই সুন্দর একটা এয়ারপোর্টে রয়েছো। তো যাই হোক, এতক্ষণে আমার লাগেজ দেওয়া হয়ে গেছে আর আমার বোর্ডিংও কমপ্লিট। আর এখন আমি ফ্লাইটে ওঠার জন্য একদম রেডি। আর পিছনে একটা জিনিস তোমাদের দেখায়, আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছ একটা কাকু দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সুন্দর সেলফি তুলছিল। তো যাই হোক, আমরা এখন ফ্লাইটের মধ্যে চাপলাম। আর ভেতরে ঢুকে আমি যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে একদমই ফ্লাইটটা ডোমেস্টিক ফ্লাইটের মতো ছোট নয়, অনেক বড়। আমার মনে হচ্ছে এটা মুম্বাই, মানে ভায়া মুম্বাই অন্য কোনো কান্ট্রিতে যাবে। তো যাই হোক, আমি দেখতে দেখতে আমার সিটে বসে পড়েছি। আর সিটে বসেই আমার সামনের যে খাপে রাখা থাকে অনেক রকমের জিনিস, সেগুলোর মধ্যে কী কী ছিল সেটাই তোমাদের সাথে দেখালাম। একটা ইয়ারফোন দিয়েছে, একটা লিফলেট ছিল যেখানে তোমার কী কী করা উচিত কী করা উচিত নয় এই সমস্ত ইনস্ট্রাকশন লেখা ছিল। আর এটা হচ্ছে একটা ভমিটিং ব্যাগ। তো যাদের ভমিটিংয়ের ইস্যু থাকে তাদের তো কোনো প্রবলেমই নেই। ফ্লাইট ছাড়ার আগে তোমরা তো সবাই জানো এয়ার হোস্টেজরা এসে কিন্তু তোমাদের গাইড করে দেয় যে কিভাবে কি করা উচিত। মানে ফ্লাইট যখন ছাড়বে তখন তোমার সিটের পজিশন কীরকম হবে, তোমার সিটের সামনের যদি টেবিলটা খোলা থাকে সেটাকে তোমাকে উঠিয়ে লাগাতে হবে, তোমরা অক্সিজেন মাস্ক কোথা থেকে পাবে, এটসেট্রা এটসেট্রা অনেক কিছু কিন্তু ওরা আমাদের গাইড করে দিয়ে যায়। তো এক্ষেত্রে আমি কিন্তু দেখলাম খুব সুন্দর একটা কালচারাল ভিডিও থ্রুতে ওরা আমাদের গাইড করলো। তো আমার বেশ ভালো লাগলো এটা। আর এই যে আমার ব্রেকফাস্ট চলে এসছে সকাল সকাল। আমি যেহেতু ননভেজ খাই, নন ভেজিটেরিয়ান, তাই আমাকে কিন্তু ডিমের অমলেটওয়ালা ব্রেডওয়ালা একটা ব্রেকফাস্ট ওরা দিয়েছিল। আর এর মধ্যে 2 ঘন্টা কী করে যে কেটে গেল আমি বুঝতে পারিনি। তো চলে এসছি একদম মুম্বাইয়ে। আর মুম্বাইয়ে নেমেই কিন্তু আমি দেখছি ও বাবা, পুরো একদম বর্ষায় বৃষ্টিতে দেখো পুরো ভিজে রয়েছে চারিদিকটা। আর তোমরা জানোই মুম্বাইয়ের বর্ষাকাল ঠিক কেমন হয়, তো মেঘলা আকাশ পুরো কিন্তু বাইরে। তো যাই হোক, চলো এখন আমি আমার বেল্ট নাম্বারের দিকে যাব, সেখান থেকেই আমার মেন লাগেজ যেটা সেটা কালেক্ট করব। আর হাঁটতে হাঁটতে আমি চলে এসেছি, যে 14 নাম্বার হচ্ছে আমার বেল্ট নাম্বার ছিল, সেখান থেকে আমি আমার মেন লাগেজ কালেক্ট করে নিয়েছি। আর এখন আমি এক্সিট দিয়ে বেরিয়ে যাব বাইরের দিকে। আজ হচ্ছে শনিবার, এখন সকাল প্রায় 9টা বাজছে। আমার ফ্লাইট ছিল 7টা 5-এর। তো দেখতে দেখতে তো পৌঁছে গেছি। আর আজকে কিন্তু শনিবার যেহেতু, সেই জন্য আমাকে টুবাই দাদা নিতে আসবে একদম 4 চাকা করে। টুবাই দাদা নতুন নতুন শিখেছে চালানো। তো দেখি কখন আসে। আসলে আমি এটা আমার সেকেন্ড টাইম আমি মুম্বাই এলাম, বাট ফ্লাইটের থ্রুতে এটা আমার ফার্স্ট টাইম আসা। তাই আমি ঠিক জানি না কোন দিকে, মানে এক্সিট নিলে আমি, মানে টুবাই দাদা কোন দিকে দাঁড়িয়ে থাকবে বা কিছু। আমার সাথে কলে অলরেডি কথা হচ্ছে, বাট আমি ঠিক করে বুঝতে পারছিলাম না যে কোন দিকে বেরোলে আমি কাছে পৌঁছাতে পারবো। তো এই যে পার্কিং লটে আমি চলে এসেছি, দেখি এবার খুঁজতে হবে টুবাই দাদাকে, খুঁজে বার করতে হবে যে কোথায় আছে। তো ফাইনালি ওয়েট করতে করতে আমি খুঁজে পেয়ে গেছি টুবাই দাদাকে। আর এখন আমরা দুজন মিলে রওনা দিয়ে দিয়েছি এয়ারপোর্ট থেকে রিম্পা দিদির বাড়ির উদ্দেশ্যে। রিম্পা দিদি থাকে মুম্বাইয়ের বোরি ভ্যালির দিকে, দাহিসার বলে একটা জায়গায়। তো ওর এই ফ্ল্যাটটায় ফার্স্ট টাইম আমরা যাব, কারণ এর আগেও অন্যান্য জায়গায় থাকতো, তো সেগুলোতে আমরা গিয়েছি। ও মুম্বাই অনেক বছর ধরেই রয়েছে। আর আমি যখন এসেছিলাম মুম্বাই লাস্ট টাইম, তখন আমি ক্লাস 7 কি 8-এ পড়ি। তো খুব একটা ভালো করে সেই সমস্ত স্মৃতি নেই আমার মনে। তো যাই হোক, চারিদিকের ওয়েদার তো দেখতেই পাচ্ছ, পুরো মেঘলা কিন্তু আকাশ, মানে বৃষ্টি ঝিরঝির করে অলরেডি পড়তে শুরু করে দিয়েছে। তো চলো এখন একটু সুন্দর গান শুনতে শুনতে যাওয়া যাক। তো আমরা একদমই চলে এসেছি রিম্পাদিদের ফ্ল্যাটের নিচে। এখন এই গাড়িটা পার্কিং করবে, আর এরপরে এই সামনে সোজাটা এই রাস্তাটা দিয়ে চলো আমরা ভেতরের দিকে যাই। রিম্পা দিদি থাকে একদম 3 তলাতে। তো চলো যাওয়া যাক এখন ভেতরে। কি রে, তোর বাড়িতে এলাম, ওয়েলকাম করলি না? খুব বাজে ব্যাপারে তো আমাকে ট্রিট করলি। ওয়েলকাম। আর বার্থডে গার্ল কই? কেমন আছেন? শুভ জন্মদিন।
নের শুভেচ্ছা আর ভালোবাসা, আর আমাকে আশীর্বাদ দিও। এরকম অন্ধকার করে রেখে দিয়েছে, ওদের লাইট জ্বালতে ভালো লাগে না। তো বেশ অনেক দিন ধরেই রিম্পা দিদি আমাকে বলছিল যে তুই কবে আসবি আমার কাছে, কারণ ব্যাঙ্গালোর আর মুম্বাইয়ের খুব একটা ডিস্টেন্স নয়, আসাই যায়। তো ফাইনালি আমি আমার সময় বের করে আসতে পারলাম এখানে, আমারও ভীষণ ভাল লাগছে। আর এই যে মেজো পিসি একদম বাড়ির ওখান থেকে এসছে, সাথে অনেক জিনিসও এনেছে, তো খুব ভাল লাগছে অনেক দিন পর নিজের কাছের মানুষদের একদম নিজের কাছে পেয়ে। আর এখন ওয়েদারটাও কিন্তু খুবই সুন্দর, একদম বর্ষাকাল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, অত গরম নেই এখানে। আর এই যে টুক করে তোমাদেরকে একটু ঘুরে দেখালাম যে ওর ডাইনিংটায় কি সুন্দর করে সাজিয়ে রেখেছে সব কিছু। তো এখন তোমরা যে কিউট মতো খেলনা বিড়াল দেখলে, এটা কিন্তু ওরা লাদাখ ঘুরতে গেছিলো, সেখান থেকেই আনা। ভীষণই সুন্দর, আমি তো এটাকে অনেকক্ষণ ধরেই চটকালাম। আর তার সাথে সাথে তোমাদের ড্রয়িং রুমটাও দেখালাম, ও কি সুন্দর গুছিয়ে রেখেছে পরিপাটি করে। তবেই শুধু ড্রয়িং রুমটাই গোছানো, বাকি রুমগুলো একদমই ভাববেন না যে গোছানো আছে। আর বর্ষাকাল বলে তো আরোই গোছানো নেই, কারণ বাইরে তো জামা কাপড় একদমই শোকাবে না, সেই জন্য সব জামা কাপড় বাড়িতেই মানে রুমের মধ্যেই মেলে রাখতে হয়েছে ফ্যান চালিয়ে। আর এখন এই যে ব্রেকফাস্টে ও নুডলস বানাচ্ছে, আর তার সাথে রয়েছে আলু ভাজা। তো আলু ভাজা রয়েছে পান্তা ভাতের জন্য। অনেক দিন পর পান্তা ভাতের কথা শুনে না সত্যি আমি আর লোভ সামলাতে পারিনি, মানে বর্ষাকাল থাকা সত্ত্বেও আমার খুব পান্তা ভাত খেতে ইচ্ছে হচ্ছে এখন। আর এই যে রয়েছে একটা রুম, আর তার সাথে আর একটাও বেডরুম রয়েছে, এটা একটু বড়। তো টোটাল ওর দুটো বেডরুম, দুটো টয়লেট, একটা কিচেন আর একটা হচ্ছে ড্রয়িং রুম। বাইরে তো এদিকে বৃষ্টি হচ্ছে আর একদম মেঘলা আকাশ, আর রুমের মধ্যে আমরা কিন্তু গান চালিয়েছি। তো সবটা মিলে একদম অপূর্ব একটা পরিবেশ। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। বাই বাই।